কে রে, বাইরে থেকে কি মাথা কামাস? কাগজপাতি এখনো জেলে আসলো না কৃষক? এতই সোজা মনে করছেন? আজকে হাইকোর্ট থেকে 20-25 জনের জামিন হচ্ছে, সবার কাগজে একসাথেই পোস্ট অফিসে আসবে। তার জন্য অন্তত 2 দিন তো সময় লাগবে। ইল্লের দুঃখ বলে সহ্য করা যায়, জামিন হচ্ছে সব আছে, তারপরেও ভিতরে থাকা লাগিচ্ছে। এইদিকে আমি আরো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। ভাই এত চাপ নিচ্ছেন কে? মাত্র তো 2 দিন ব্যাপার, দেখতে দেখতে চলে যাবে। জামিন হচ্ছে, শুক্রিয়া আদায় করেন। শামসু ভাই আপনার জন্য যা করলো তা ভোলার মতো না। উনি হস্তক্ষেপ না করলে এই মামলা থেকে কোনোদিন এত আগে জামিন পালেনি না। এই জন্যই তো ডিসিশন নিয়ে ফেলেছি রে ডন, জেল থেকে বাইরে হয়ে জনতা বাড়িতে পদত্যাগ করে শামসু ভাইয়ের দলে যোগ দিমু। এবার বগুড়াবাসীকে বুঝে দেবো রাজনীতি কেমনে করতে হয়। মাস্টার আর হাবিব আসলো না, নাকি জানি না যে আমার জামিন হচ্ছে? মাস্টাররা খুব চাপে আছে, মানিকের কিবার হচ্ছে ওয়াক বলে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেসবুকে তো যাওয়াই যাচ্ছে না, খালি এলি নিউজ। সব ষড়যন্ত্র। শামসু ভাই নতুন দল গঠন করতেছি তো, এই জন্য সব শত্রুরা সজাগ হচ্ছে। দেখবো এই সব কেটে উঠে পারলি শামসু ভাই সাকসেস হবি। না, এই সময় আমি বাইরে থাকলে শামসু ভাইয়ের পক্ষে সংবাদ সম্মেলন করলাম নি, আর করলাম নি আমাদের দলের প্রেসিডেন্টকে ষড়যন্ত্র করে হেনস্থা করা হচ্ছে। ডন, তাড়াতাড়ি কাগজগুলো নিয়ে আসার ব্যবস্থা করে কি, আমার এই সময় বাইরে থাকা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। হামাঙ্গের কোনো ত্রুটি নাই ভাই, এলি কোর্ট কাছারি কাগজপাতি খুব সিস্টেমে আসে। তারপরেও বিশু মৌরির সাথে কথা কমুনি, যদি ফাঁক ফকর থাকে তাহলে টিকা দিয়ে কাম করে নমুনি। হ, যা করার তাড়াতাড়ি কর। আর যখন বাই হমো, মাস্টার আর সকল নেতাকর্মী যেন উপস্থিত থাকে সেই ব্যবস্থা করব। এই ডন, আমি চলে গেলাম, লোকার বন্ধ করে দিবি, কাজগুলো জলদি কর, জেলের মধ্যে কিন্তু আমার ভালো লাগছে না। আচ্ছা ভাই, ঠিক আছে। মানিকের ফোনের লোকেশন বের করছো জেমস? জি দাদা, মানিক সকাল 9টায় বাসা থেকে বের হয়ে অফিসে যায়, আর অফিস থেকে সন্ধ্যা 7টায় বের হয়ে সাবার টাকা নিয়ে মরে যায়। আর ওখান থেকে বনানী 17 নম্বরে আসে 9টা 5-এ। একেবারে সাভার থেকে বনানি, এটি এর কাজ কি? ইলিয়াসের বাসায় এই 40 মিনিটের মতো থাকে। 9টা 45-এ বাসা থেকে বের হয়ে গুলশান 2-এর উদ্দেশ্যে যায়, গলির কাছে আসতেই ফোন বন্ধ হয়ে যায়। তারপর আর কোনো লোকেশন পাওয়া যায়নি। তার মানে যা হরে গুলশান 2 হচ্ছে, তে এর আশপাশে কি কি প্রতিষ্ঠান আছে? হেলিয়ান সেলুন, মাইশা স্টোর, সুজুকি শোরুম। একেবারে সামনের প্লেসে হোটেল 2 স্টার আর অন্যান্য ছোটখাটো প্রতিষ্ঠান আছে, আর সবগুলোর প্লেসই সিসি ক্যামেরা আছে। টুইস্টের হোটেলের সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে হবে। হ্যালো ওস্তাদ, বলেন। কেরে রমজান, বিল্লুক পাসনি? বাসি, তবে এই তো মানিকের কোনো খোঁজ জানে না। অ্যাডিটি যখন আসছিল তখন ফোনে কার সাথে অস্ট্রেলিয়ান ডলার নিয়ে কথা কইছে, সম্ভবত হন্ডির টাকা হবি। শোন, গুলশান 2-এর টুইস্টের হোটেলে চলে যাও, ওখান থেকে সন্ধ্যা 6টার থেকে পরের দিন বিকেল 5টা পর্যন্ত সকল ফুটেজ সংগ্রহ করব। হোটেলের ভিতর নাই কিন্তু বাইরের সকল সিসি ফুটেজ। আচ্ছা ঠিক আছে, তাই আমি আসমো গুটি। তোর হোয়াটসঅ্যাপে একটা লোকেশন পাঠাচ্ছি, সেখানে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। মামলার আপডেট কি হামিদ? মামলাটা একটু জটিলই মনে হচ্ছে স্যার। বিকাল 3টার পর ইলিয়াসের বাড়িতে কেউ ঢোকেনি, শুধুমাত্র মানিক 9টা 5-এ ঢুকছে, তারপর 15 মিনিট পর সব ক্যামেরা বন্ধ হয়ে গেছে। আমরা সেই 15 মিনিটের সিসিটিভি ফুটেজ পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে মানিক কথা বলতে বলতে ইলিয়াসের গায়ে হাত তোলে। তারপর ওখান থেকে তারা অন্য রুমে চলে যায়। ওখানে গিয়ে কি করলো? ক্যামেরা বন্ধ ছিল স্যার, ওটা আর জানতে পারিনি, কিন্তু বাইরের ক্যামেরাগুলো চালু ছিল। আমরা সেখানে দেখতে পাই যে মানিক তাড়াহুড়ো করে বের হয়ে 9টা 45 মিনিটে গাড়ি নিয়ে চলে যায়। তার মানে কি তো এটা করছে? আচ্ছা, তারপরে বাসায় আর কেউ ঢোকে নাই? না স্যার, তবে 10টা 30 মিনিটে পাশের বাসার ভাড়াটিয়া এসে দেখে এই অবস্থা, তারপরে পুলিশে ফোন দেয়। তারপর পুলিশ এসে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য পেটে দেয়। ওই ভাড়াটিয়াকে কি জিজ্ঞাসাবাদ করছো? প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছি স্যার, উনি কিছু জানে না। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো উনি আজকে সকালে স্ট্রোক করছে, হাসপাতালে ভর্তি আছে। ব্যাপারটা খুব জটিল হয়ে গেল না হামিদ? ঘটনাটার সাথে শামসুর মান সম্মান জড়িত, এখন কেমনে কি করি?
আমিও তো সেই চিন্তাই করেছি স্যার, এখন সব প্রশ্নের উত্তরে মানিকই দিতে পারবে। আমরা মানিকের ফোন টেস্ট করছি, গুলশান 2 আসে লোকেশন বন্ধ হয়ে যায়। ওই জায়গার আশপাশে সিসি ক্যামেরাগুলো চেক করো, যেভাবেই হোক মানিককে ধরতে হবে। পরিস্থিতি যা দেখা যাচ্ছে মানিকই দোষী। সেটাই, তবে আমরা থাকতে কিছুই করতে পারবো না স্যার। কি করা লাগবে সেটা পরে দেখা যাবে, আগে তুমি মানিককে খুঁজে বের করো। আর ইলিয়াস সানির কল লিস্টগুলো চেক করছো? আমরা ওনার ফোনটা খুঁজে পাইনি স্যার, শুধুমাত্র একটা কম্পিউটার পাশে ওখান থেকে সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করছি। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম, তুমি কোথায় আছো? দপ্তরে আসি লিডার, অফিসারদের সাথে মিটিং চলিচ্ছে। তুমি এক্ষুনি আমার অফিসে চলে আসো। আচ্ছা লিডার, আসিচ্ছি। আমি সিসি ফুটেজগুলো দেখতে হবে, দেখি কি ভিডিও নিয়ে যাচ্ছ। ওকে স্যার, ভেতরের রুমে আসেন। এরপরে আমরা আর কোনো ভিডিও পাইনি স্যার। এখানে মানিকের প্রচুর আক্রোশ দেখা যাচ্ছে স্যার, তার মানে মানিকই এই কাজটা করছে। ঠিক আছে, বুঝতে পারছি। এখন তুমি যেভাবে হোক গুলশান 2 এর ওই ভিডিওগুলো কালেক্ট করো, তাহলেই বোঝা যাবে কে করছে। আমি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘুরে আসি, এর মধ্যেই তুমি সকল কার্যক্রম সম্পন্ন করে রাখো। ওকে স্যার। চারদিকে খালি আয়নাবাজি চলিচ্ছে লিডার। সেলিমকে দিয়ে কোনো কাজ হবে না, ওই তো শামসুর দালালি নিয়ে ব্যস্ত। সেলিমের এরকম কোনো সিনড্রোম পাইনি তো ফাইল, আর আমি তো আন্দাজে কোনো কথা বলতে পারি না। সেটা আপনি যাই বলেন, এইবার যদি শামসুকে ছেড়ে দেন তাহলে কিন্তু রাজনীতিতে বড় মাসুল দেয়া লাগবে। যদি আমরা কিছুই না করতে পারি তাহলে থালাবাটি কম্বল নিয়ে জেলে ঢোকা লাগবে, না হলে দেশ থেকে পালান লাগবে। জনতা পার্টি কবে কাকে ছেড়ে দিছে তোফাইল, এর সাথে যদি শামসু জড়িত থাকে তাকেও শাস্তি পেতে হবে। যেভাবে হোক ওর ছোট ভাইকে ধরো, তাহলে কোনো ক্লু পেয়ে যাবে। এত সোজাভাবে ভাবলে তো হচ্ছে না, মানিক যদি ধরাও পড়ে শাস্তি তো ওরই হবি, শামসুর না। কারণ এই ঘটনার সাথে শামসু ইনভলভ থাকলেও মানিক সেটা কোনোভাবেই স্বীকার করবে না। তাই বলতেছি কি, মানিককে তো আমরা খুঁজে বের করবই, তার আগে শামসুর ব্যাপারে লড়াচড়া করা হোক। মিডিয়াকে এর পেছনে লাগে দেই, রাজনীতি করার শখ একেবারে মিটে দিবিনি। সেটা তো আর আমি করতে নিষেধ করিনি, তবে ওকে শক্ত প্রমাণ ছাড়া টাচ করা যাবে না, না হলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। তাই সবকিছু কৌশলে হ্যান্ডেল করতে হবে তোফায়েল। ঠিক আছে, তার জন্য মামলার সকল দায় দায়িত্ব ডিআইজি কামরুলকে দিয়ে দেন। সেলিমকে আমার বিশ্বাস হয় না তদন্তে কোনো ঘাবলা করতে পারে। হ্যাঁ, তা তো করতেই হবে। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম, বসো। আচ্ছা, বসিচ্ছি। দেশে আইন শৃঙ্খলার অবনতি দেখে আমি খুবই হতাশ ছিলাম। দিনে দুপুরে মার্ডার, আসলে হচ্ছেটা কি শহরে? স্পেশাল টিমকে মাঠে নামাইছি লিডার, এখন পর্যন্ত মানিককেই খালি সাসপেক্ট মনে হচ্ছে। খালি জানা থাকলে তো হবে না, গ্রেপ্তার করতে হবে। করতে পারছো? পুলিশ খোঁজে আছে, খুব দ্রুতই ধরে ফেলবো। বিষয়টা একতরফা হয়ে গেল না সেলিম? আমার ছেলেকে তোমরা সামান্য ব্যাপার লে চোখের নিমিষেই ধরে ফেলো, আর এত বড় অকাম করেও মানিক পলে আছে, তাকে তোমরা ধরতে পারতিস না। তলে তলে ভালোবাসা চলতেছে নাকি? ভদ্রবাসায় যাকে সেফ দালালি বলে। ধারণার ওপর কথা বলবেন না তোফায়েল ভাই, সবার জন্যই আইন সমান, অপরাধ করলে শাস্তি পেতেই হবে। ওই গপ্প রাখো, আইন সবার জন্য সমান হলেও শামসুকে তুমি আলাদাভাবে রাখছো। দল থেকে তোমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আমনে বানানো হয়নি। আজ দল হুমকির মুখে, এই ব্যাপারে তোমার কোনো ভুরুক্ষেপই নাই। দলকে বাঁচাতে হবে সেলিম, সেটাকে তুমি আরো ধ্বংস করো না। এর সাথে যদি শামসু জড়িত থাকে তাকে গ্রেপ্তার করতে হবে। ঠিক আছে লিডার, তদন্তে আমি আরো জোর বাড়াচ্ছি। যেভাবেই হোক লিডার, এর একটা সুস্থ সমাধান আমি করবই। সেই সুযোগ আর তুমি পাচ্ছ না। মামলাটা ডিআইজি কামরুলকে হ্যান্ডেল করতে হবে। আপাতত স্বরাষ্ট্র দপ্তর এটাতে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। আমি এটার নিরপেক্ষ তদন্ত চাই লিডার, আপনি কি বলেন? ঠিক আছে, তাই করো তোফায়েল। সেলিম, তুমি মামলাটা ডিআইজি কামরুলকে দিয়ে দাও, ওই সব দেখবে। আচ্ছা লিডার, ঠিক আছে। জনতাবাদীর আদর্শ থেকে কখনোই বিচ্ছিন্ন হব না তোফায়েল ভাই, যা সঠিক তা করার চেষ্টা করে গেছি। লিডার, আমার যদি কোনো ব্যর্থতা থাকে আমি পদত্যাগ করতে রাজি আছি। কুল ডাউন সেলিম, তোমাকে পদত্যাগ করতে হবে না, শামসুকে থামাতে হবে। সেটা কেমনে সেটা আমি জানি না। আমার কাছে দল ও দেশ আগে, জনতাবাদীর স্বার্থে সব করব। তোফায়েল ভাই মিশাই আমাকে পর ভাবে, দলের মধ্যে গ্রুপ তৈরি না করে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করি।
ঐক্যবদ্ধভাবে কাজ করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সবকিছু হ্যান্ডেল করবে ডিআইজি কামরুল। আর লিডার, স্থায়ী পরিষদের মিটিং কি এখনই করবেন নাকি পরে? না না, এখনই করবো। অর্থমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী কি এখনো আসেনি? আমার সাথে কথা হয়েছে, লিডার রাস্তায় আছে, আসতিছে। ঠিক আছে, তোমরা দুইজন বসো, আমি একটু ভিতর থেকে আসতেছি। ঠিক আছে। আরে রমজান ভাই, যে মেলা দিন পর দেখলাম, আপনি তো ভাবছিলাম কোনোদিন আর আপনাকে দেখাই পাবো না। হায়াত মহোৎসব উপর থেকে নির্ধারিত হয়, কেউ চাইলে ওটা পরিবর্তন করতে পারে না। আলকাজ, আমাকে একটা হেল্প করতে হবে। বলেন ভাই, কি করা লাগবে? গতকাল বিকাল 3টা থেকে আজকে সকাল 7টা পর্যন্ত যতগুলো সিসিটিভি ফুটেজ আছে সব আমাকে দিতে হবে। কামটা তো অনেক কঠিন হয়ে গেল ভাই, অপারেটর তো আজকে ছুটিতে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কম্পিউটার রুমে আমাকে নিয়ে যাও, আমি সব বের করে নিচ্ছি। আপনাকে নিয়ে গেলে ঝামেলা হওয়ার পরে, তার চেয়ে আপনি 20টা মিনিট এখানে অপেক্ষা করেন, আমি পেন ড্রাইভে ভরে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কপি দিতে বলো। এই কে আছিস সেখানে, একটা কপি দে তো। আপনি বসেন ভাই, আমি আসতেছি। ভাই শুনলাম তোতা ভাইয়ের বলে জামিন হচ্ছে। হয়েছে, তবে হাইকোর্ট থেকে এখনো কাগজ আসেনি, আসলেই বাইরে হয়ে যাবি। তা হেলাল, তোকে যে কাজগুলো দিছিলাম তার অগ্রগতি কি কত? আপনি যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন ওইভাবেই কাজ করতেছি, আর সেইভাবেই সামনে আগাচ্ছি। মাস্তানির রাজনীতি করে কিন্তু ভোট পাওয়া যাবে না রে হেলাল। সাধারণ জনগণের পাশে থেকে তাদের মন জয় করতে হবে। হামাককালী কাউন্সিলরের নমিনেশনটা দিয়ে দেন, মাঠ কেমনে ক্লিয়ার করা লাগে দেখাচ্ছি। সেটা তো দিমই, আর টুকু কি কোনো ঝামেলা করছিল? আমার সাথে ঝামেলা করে টিকপের পাবি, ওয়ান্টুর মধ্যে খালাস করে দিব না। কাক কখন সরে দেওয়া লাগবি সেটা পরিস্থিতিই কয়ে দিবি। আপাতত তুই কোনো হাঙ্গামা না করে জনগণের সাথে মিশা থাক। ঠিক আছে ভাই, তে সমাবেশের তারিখ কবে ঠিক করলেন? ডেট পিছে গেছে, কয়েকটা দিন দেরি হবি, তারিখ ঠিক হলে সবাইকে জানিয়ে দেওয়া হবি। আচ্ছা দিয়েন, লোকজন দিয়ে একবারে মিসাকার করে দেবো, জাগাই হবি না। আর একটা কথা কবার চাচ্ছি ভাই, 4 মাথা আর গোদার পাড়ায় তো মেলা লাগাবার চাচ্ছি, সাথে হাউজি আর জুয়া থাকবি, পার নাইট 2 লাখ করে দিবার চাচ্ছে। সব পার্টি আসবি নওগাঁ আর রাজশাহী থেকে। তোর তো শালা খালি জুয়া আর 2 নম্বরই লাইন। টাকা পয়সা না কামাই করলে ভোট করা যাবে ভাই। যারা আপোষে ভোট দিবি না তার গেলে ভোট টাকা দিয়ে কিনে নিমু। সামনে বাণিজ্য মেলাও করা লাগবে, লটারি করে জনগণের কাছ থেকে কিছু টাকা হাতে নেই। আপাতত এগুলা করা যাবে না রে হেলাল, আমাদের দল আগে ক্ষমতায় আসুক, তারপর ভাবনা চিন্তা করে দেখা যাবে নি কি করা লাগবি। আরেকটা কথা মাথায় রাখিস, আমাদের সাথে থাকলে কিন্তু 2 নাম্বারই চিন্তা করা যাবে না। মানুষের সেবা করাই হচ্ছে আমাদের দলের মেইন টার্গেট। ইনকাম করার মেলা বৈধ ফাঁক ফোকর আছে, আগে সিয়ারটা ধর, তারপর দেখা যাবে নি। ঠিক আছে ভাই, আপনি যা করবেন তাই হবে। তবে জনতা পার্টির বহুত নেতা এর সাথে ইনভলভ আছে। বগুড়া থেকে এবার জনতা পার্টি নিশ্চিহ্ন করে দেওয়ার সময় এসে গেছে। আর গুরুত্বপূর্ণ লিড কিন্তু তোকেই দিতে হবে হেলাল, সেইভাবে প্রস্তুতি নে। এই চুপ করেন তো, শামসু ফোন দিছে। চাচা ফোন দিছিলেন, আমি একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য ধরতে পারিনি। তে পরে কি হলো শামসু, কিছুই তো জানালে না, মানিকের কি খোঁজ পাওয়া গেল? টেনশনের কিছু নাই, খোঁজ চলতেছে, ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাব। আপনারা এডেলে কোনো চাপ নেন না, যে কাজ দিছে ওটা ঠিক মতো করেন। ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমি বড় ঢুকতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রোগ্রামের ডেট কি পরে জানাবা নাকি? হ্যাঁ হ্যাঁ, কাল পরশুর মধ্যেই জানিয়ে দেব। এখন ফোন রাখলাম, পরে ফোন দিবনি। আচ্ছা ঠিক আছে। বিকাল 3টা থেকে সকাল 7টা পর্যন্ত সকল সিসিটিভি ফুটেজ আনছি ওস্তাদ। জেমস, প্রত্যেকটা ফুটেজ খুঁটে খুঁটে চেক করবা। ওকে দাদা, আমাকে একটু সময় দেন, আমি দেখতেছি। স্ট্রেঞ্জ, তাহলে কি এটাই? কি হলো জেমস, কোনটার কথা বলিচ্ছ? রাত 11টার পর মানিক পুলিশ চেকপোস্টে এসে থামে, সেখান থেকে পুলিশের একটা গাড়িতে করে উঠে যায়, ওকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। তাই নাকি? কোন থানার পুলিশ? চেহারা চেনা যাচ্ছে? এই যে ভিডিওটা প্লে করতেছি, দেখেন তো আপনি চেনেন কিনা। কি ব্যাপার, এরা কোন থানার পুলিশ? এর আগে তো কোনোদিন দেখিনি। আর একটা বড় বিষয় হচ্ছে দাদা, পুলিশের গাড়ির কোনো নাম্বার প্লেট নাই।
ভুয়ো পুলিশ প্রশাসন আমার সাথে গেম খেলতেছে। মানিক সাভারে থাকাকালীন টাকা নির্মরে একজনের সাথে কথা বলছে অস্ট্রেলিয়ার নাম্বারে। ওই নাম্বারটা চেক করা দরকার ওস্তাদ। আমি ওই নাম্বারটা চেক করছি, বন্ধ। দাদা আপনার হোয়াটসঅ্যাপে আমি নাম্বারটা পাঠিয়ে দিছি। ওই বিদেশি নাম্বারে কথা কছে, এদিকে ভুয়ো পুলিশ ওকে ধরে লেগেছে, আর কোনো ক্লু পাওয়া যায় নাকি দেখো তো। একটু সময় দিতে হবে, টাওয়ারের সিগন্যাল হ্যাক করতে হবে, তাহলেই বোঝা যাবে এই এরিয়াতে কে কার সাথে কথা বলছে। হ্যাঁ সময় তো অবশ্যই দেবো, তা কতক্ষণ লাগতে পারে? তারপরে তো ঘন্টা দুয়েকের মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন বের হচ্ছি, পরে কি হয় না হয় আমাকে সব জানিয়ে দিও। ওকে দাদা। চাচা আপনি এটাই বসে আছেন? কিরে তুই বাইরে হসনি? আর কোয়েন না দুঃখের কথা, জামিনের কাগজগুলো এখনো আসে নাই, পোস্ট অফিসে দিছে 2-3 দিন সময় লাগবে। জামিন যখন হসে রে তোতা কাগজ আসবি নি, আর শালারা কি লাইন করলো আমার জামিন করাবার পারলো না। বললে ফোকাস্টিং লাইন ধরলে জামিন কেমনে হবে? দেখলেন তো শামসু ভাই আমার জন্য কি খেলাটাই দেখালো। এগুলো মামলা তো জামিন হওয়ার কথা না রে, হয়তো সরাসরি জজের সাথে কথা কয়ে তোর জামিন করে লিছে। তার মধ্যে তুই হলে মামলার 4 নম্বর আসামি, গাউন তো আর অত না। পোলট্রি তো আপনি খেলার উপরে নেন, এটা তো আপনি পুরাতন স্বভাব। সেদিন গুলেন এক কথা, আজকে আবার অন্য সুর ধরছেন। আপনি কছিলাম না চাচা, এই তোতা একদিন আগে হলেও আপনার আগে বাই হবি। হ্যাঁ সেটা তো দেখতে পারতিস, আর তুই বের হয়ে একটা কাজ করিস তো, তোর ওই লাইনে আমার কাগজপাতি সাবমিট করে আমাকে বাইর করার ব্যবস্থা করিস। এই বয়সে জেলে থাকা যায়, তার মধ্যে তুই বাইরে যাচ্ছ, আমি তো একা একা দম ফেটে মরে যাবো রে। সমস্যা নাই, ওই লাইনে কাগজপাতি তুমি সাবমিটও করবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত রে? শামসু ভাইয়ের কাছে ক্ষমা চাইয়া 4 দলে যোগ দেওয়া লাগবি। না না এটা হতেই পারে না, আদেশের সাথে বেমানি এই শফিক কখনো করবি না। ধুরু বাদ দেন তো, আসলে আপনার যোগ্যতাই নাই জনদরদি পার্টির যোগ দেওয়ার। আপনি এটি বসে থেকে মাসি পারেন, আমি কাপড় চুপড় গুলো খুলি গে। কি যে চলিচ্ছে বাইরে কিছুই বুঝতে পারতেছি না। আমার উপকার করার জন্য কি বাইরে কেউ নাই? সঠিক জায়গায় কাগজ জমা দিলে তো জামিন ঠিকই হচ্ছে। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। ভাই আপনি তো আয়নাল, গতকাল আমাদের অফিসে গেছিলেন। আমি স্কাই ভুই এনজিওর মাঠ কর্মী কালাম। ও ভাই আচ্ছেন, আমি তো আপনার ম্যানেজারের সাথে কথা কয়েছি, দোকানের সব কাগজপাতি আছে। দোকান তো আপনার বড় সরই আছে, তে কত তুলবার চাচ্ছেন? 3 লাখ টাকা তুলবার চাচ্ছি। না না এত দেওয়া যাবে না, সর্বোচ্চ 1.5 লাখ টাকা দিতে পারবো, আর কিস্তি আসবে মাসে 15,000। কি করছেন ভাই, আমার টাকা লাগবে 3 লাখ, 1.5 লাখ দিয়ে তো কিছুই হবে না। দেখেন তো কোনোভাবে ম্যানেজ করা যায় নাকি। এই দোকানের উপর সর্বোচ্চ 1.5 লাখ টাকা দেওয়া যাবে, আর স্যারের কাছ থেকে শুনলাম আপনার বলে গাড়ি আছে, তার কাগজপাতি দেন, তাহলে তো একটা ব্যবস্থা করতে পারবো। গাড়ির কাগজপাতি নিয়ে এলে ঝামেলার মধ্যে আছি তো ভাই, 7-8 দিন এলে সময় দেওয়া লাগবে। সমস্যা নাই, তবে আরেকটা আপনি কাজ করতে পারবেন, বাড়ির যদি কোনো দলিল থাকে সেটা তো আপনি টাকা তুলতে পারবেন। বাড়ির দলিলে তো হাত দেওয়া যাবে না, তাহলে গোলাপি মেরে ফেল দিবি। তার সে গাড়ির কাগজপাতিগুলো ঠিকঠাক করে ব্যবস্থা করে দেবনি। তাহলে ভাই 7-8 দিন পর গাড়ির কাগজপাতি নিয়ে আমি অফিসে যাবনি। ঠিক আছে, আর আসার সময় কাউকে সাথে করে নিয়ে আসেন, তার ভোটার আইডি কার্ডের ফটোকপি আর সিগনেচার লাগবে। হাই রে, আপনাদের এতই নিয়ম কানুন। দেখছো ওতে নিয়ম কানুন থাকবি না? আপনি কি আমার আত্মীয় হন নাকি আগের থেকে আপনাকে চিনি? যে চাও মাত্রই আপনাকে পরপর করে 3 লাখ টাকা দিয়ে দিলাম। কাগজপাতি সব সাথে করে নিয়ে যাবেন, আর ঠিকঠাক মতো কিস্তি দিয়ে না পারলে কোর্টে কিন্তু ডাইরেক্ট মামলা করে দিব। তারপর দেখবেন নি দোকানের গাড়ি আমাদের ইঞ্জিন নামে হয়ে যাবি। শান্তি দেখেছি কোনোটাতেই নাই। ভাই গো, আপনি এত দূর যাওয়ারও দরকার নাই, ভাবারও দরকার নাই, আমার যে অবস্থা আছে মাসের কিস্তি ঠিক মতোই দিয়ে পারবো। ঠিকঠাক মতো দিয়ে পারলে তো আলহামদুলিল্লাহ, আপনার মতন গ্রাহকই তো আমাদের দরকার। তো ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম, আমার আবার লক্ষ্মীপুর থেকে কিস্তি তোলা লাগবে। গাড়ির কাগজপাতি তো সব রাব্বির নামে, দেখি ওকে ফোন দিই তো, দিয়ে কাগজপাতি করে নিয়ে ওকে টাকা পরে দেবো নি। কেন তুই 1 লাখ দিলু কোটি? ওর বলে আসতে না দেরি হবে। এমিজান তুই আয়নাল ভাইয়ের সাথে দেখা করে কথা কছিল? দেখা করে তো কথা কছি রে, কিন্তু তার তো সেই ফাপড় মনে হয় না তোকে টাকা দিবি। এটা কোনো কথা হলো রে? মাস্টার চাচাক পর্যন্ত বিচার দিছি, তাইও কিছুই করলো না। তার কাছে যে আবার যামু সেই সাহসী কুলাচ্ছে না। তোর আসলে মনের ভাব কিনে রাখবে, কত কত টাকা হলে আপোষ করব? ওই গাড়ি কেনার জন্য আমার 2,70,000 টাকা এক্সট্রাই গেছে, সেটা আমি মামাতো ভাইয়ের কাছ থেকে ধার করছি। এখন অপরাধ যেহেতু করছি, ডোনেশন তো আমারই দেওয়া লাগবে।
তুই ভাই আমাকে 2,50,000 টাকা তুলে দে। পাগলা হসু নাকি রে, ওই তো 50,000 দিবার চাচ্ছে না, তুই 2.5 লাখ নিয়ে পরে আসো। এ লেগি করছো রে, ফুল টাকা না পেলে তো আমি মাঠে মারা যাবো। এইদিকে মামা তো ভাই খালি ফোন দিচ্ছে টাকার জন্য, আমি তো গলার দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় দেখিচ্ছি না। এত চাপ নিচ্ছ কি জন্য? গাড়ি তো তোর নামে, কায়দা তো তোর হাতেই আছে। এই দেখ আয়নাল ভাই ফোন দিছে, ধর্ম নাকি? আগে ধরার দরকার নাই বে, কি কব সেই প্রস্তুতি নিছো? ওই কিন্তু তোকে সহজে টাকা দিবি না, তার জন্য কোনো একটা বুদ্ধি বার করা লাগবে। তুই এখনই ফোন ধরিস না। এই জায়গায় ফোন ধরে না কে? কাগজপত্রগুলো নিজের নামে না করে নিলে তো কিছুই হবি না। দোকান বন্ধ করে যে খুঁজবার যামু সে ওটাও নাই। দুনিয়ার চাপ হয়ে গেছে আমার, এখন কোন দিকে যাই? আসসালামু আলাইকুম। আকাশবাণী ঢাকা থেকে আমি ইস্তিয়াক, রাত 10টার সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি। 48 ঘন্টা পার হয়ে গেলেও ব্যবসায়ী ইলিয়াস সানির খুনিকে ধরা হলো না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জনদরদি পার্টির প্রেসিডেন্ট কুবা শামসু তাহলে কি করবে? তার ছোট ভাই এত বড় একটা ক্রাইমের সাথে জড়িত। এ বিষয়ে অর্থমন্ত্রী আব্দুল আউয়াল বলেছেন, সন্ত্রাসীকে নেতা বানালে এরকম নিরীহ মানুষ খুন হতেই থাকবে। কুবা শামসু একজন আন্ডারওয়ার্ল্ডের ডন, তাকে রাজনীতির উপরে বসালে দেশটাকে জঙ্গি সন্ত্রাসীদের আড্ডাখানা বানাবে। তাই জনগণকে এখনই সচেতন হতে হবে, না হলে দেশটা করাত রাজ্যে পরিণত হবে। এ ব্যাপারে আমরা কুবা শামসুর সাথে কথা বলতে গেছিলাম, কিন্তু আমাদের সংবাদ প্রতিনিধির সাথে কুবা শামসু কোনো কথা বলেনি। আর দেশের সুশীল সমাজ ঘটনার প্রকৃত কারণ বের করার জন্য জোর দাবি জানিয়েছেন। এখন চলে যাচ্ছে বিরতিতে, বিরতির পর আবার ফিরছি নিউজ আপডেট নিয়ে।